আসসালামু আলাইকুম। আপনি কি প্রতি বছর আপনার পোর্টফোলিওটাকে ডাবল করতে চান? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। মানে ব্যাপার হলো মাত্র কিছু সিলেক্টিভ স্টক যদি আপনি নির্বাচন করে রাখতে পারেন, এই কিছু সিলেক্টিভ স্টকই আপনাকে প্রচুর প্রফিট দেবে। প্রতি বছরই আপনি পোর্টফোলিওকে ডাবল করতে পারবেন। তবে এই পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। পুরো আলোচনা যাওয়ার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার অ্যানালাইসিস কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল আলোচনায়। আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেইগুলি দেখে আপনি যদি সঠিকভাবে আমার আলোচনাগুলি বুঝতে পারেন, তাহলেই আপনি এই গোলটা অ্যাচিভ করতে পারেন। সেই ধরনের কথাবার্তাগুলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, টু দ্য পয়েন্ট শুনতে হবে, এ টু জেড শুনতে হবে। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি সেই ব্যাপারগুলি আপনারা বুঝতে পারবেন। দেখেন, এইখানে টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স, ফুড, এই যে সিরিয়ালি আছে, এইখানেও সিরিয়ালি আছে। এটা হলো সেক্টর গেইনার আর এটা হলো বেলুতে, মানে টার্ন ওভারের গেইনার। ঠিক আছে, এখন এই সেক্টরগুলো থেকে আপনাকে স্টক নির্বাচন করতে হবে। তবে সেই স্টকগুলি কোনগুলি, সেটাকে আমি আপনাকে নির্বাচন করে দেব নাকি আপনিই করতে পারবেন? প্রশ্নটা আপনার কাছে। কারণ আমি যে আলোচনা করব, আমি স্টক নির্বাচন করেও দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু আমার আলোচনা যদি আপনি বুঝেন তাহলে স্টকগুলি আপনি নির্বাচন করতে পারেন। চলেন আগাই যে আমি কি দেখাচ্ছি আর কি দেখাতে চাচ্ছি, আপনাদেরকে কি শেখাতে চাচ্ছি। আমরা গত 22 জুন একটা ভিডিও বানাইছিলাম রহিম টেক্সটাইল নিয়ে। সেই ভিডিওতে আমি কি বলছিলাম শুধু একটু এখান থেকে আমি শোনাই, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা খুঁজে বের করে দেখবেন। পরে শেয়ারটা যখন পড়বে, সে এখান থেকে সে উঠে সে শেয়ারটা পড়ে আবার কথার কথা আমাদের 120 টাকা পর্যন্ত গেল শেয়ারটা। তারপরে যখন এই 120 টাকা থেকে আবার এই 105 টাকার দিকে আসবে, এসে উঠতে যাবে, তখন আমরা শেয়ারটাতে এন্ট্রি নিব। হ্যাঁ, দেখেন, আমি বলছি 105 টাকার দিকে যখন আসবে তখন। এখানে ব্যাপার হচ্ছে এই যে একটা গ্যাপ, একটা ল্যাকিংস রয়ে গেছে, সেই কারণে আমি বলছি 105 টাকার দিকে আসলে পরে এন্ট্রি নেব। আমরা যদি এই যে দেখি, আমরা এই যে 19 তারিখ, তারপরে হলো এই যে 22 তারিখ, আমরা 22 তারিখে সকাল 9টা কত মিনিটে যেন, আমরা 22 তারিখে সকাল 9টা কত মিনিটে, 9টা 33 মিনিটে ভিডিও বানাইছি ওই দিন, মানে যেদিন হবে। এবং এই যে 22 তারিখে এই ক্যান্ডেলটা লাল ক্যান্ডেল দিয়ে সে এই যে 105 টাকা কিন্তু সে টাচ করে শেয়ারটা পরে উঠে গেছে পরের দিন। তার মানে আমার ধারণা ছিল এই লেভেলটাতে এই টানে সে যাবে, যাওয়ার পরে শেয়ারটা আবার আসবে, কিন্তু পরের দিনই সে দিছে। তার মানে আমরা যদি 105 টাকায় শেয়ারটা কিনে থাকি, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট আছে এখন এটা দেখার দরকার আছে না? দরকার আছে। আমাদের প্রফিট আছে 75%। ঠিক আছে, তাহলে কি হয়েছে, আমাদের প্রফিট 75% হয়েছে, মানে মানি ডাবল হয়েই তো গেছে নাকি? আমরা যদি ডে ক্যান্ডেল সহ, মানে কত দিনে আমাদের হয়েছে, আমরা যদি এইটা দেখি, এইটা দেখলে দেখব মাত্র কয়দিন, 22টা দিন, মানে 14টা দিন। এখানে এই যে 14টা বার, 14 দিনে আমাদেরকে এই 75% প্রফিট দিচ্ছে। আমরা যদি ওইটা বাদ দিয়ে এইখানেও আসি, তাও দেখবো আমাদের 31 দিনে আমাদের এই যে 75% প্রফিট দিচ্ছে। মূল আলোচনা এটা না, মূল আলোচনা হলো যে সিলেক্টিভ কিছু স্টক, 4, 5টা 6টা স্টকই আপনাকে কীভাবে বছরের মানির ডাবল করতে পারে। তো দেখেন, আমি আপনাদের এই ভিডিওতে আমি বলছিলাম শেয়ারটা আপনাদের মিনিমাম 215 টাকা যাবে, এটা বলছিলাম এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, এই যে এখানে লেখা ছিল অল টাইম হাই, অল টাইম লো, এবং এই যে ভিডিও বানানোর ডেটটা। ঠিক আছে, এখন এইখানে কেন আপনারা সেল করেন নাই এবং কেন সেল করা উচিত ছিল?
দেখেন সেই ব্যাপারটা যদি আমরা আসি, এই যে এটা আমাদের রেজিস্ট্যান্স, আমরা যারা এখানে বুঝতে পারছি এটা রেজিস্ট্যান্স 170 টাকায় তারা এখানে সেল করছি, প্রফিট টেক করছি এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটা কেন একটা রিজেকশন ক্যান্ডেল, সেটা হলো এই যে এটা একটা রিজেকশন ক্যান্ডেল এবং এইখানে ভলিউম আর আগের দিনের ভলিউম বেশি, এইখানে একটা রিজেকশন, মূল রিজেকশনটা ছিল এইটা হলো আমাদের সেল ক্যান্ডেল ছিল। যাই হোক এরপরের দিন একটা বাড়লো, আমাদের দেখালো এটা। তাহলে এইখানে আমরা কি করব, এই রকম যে স্টকগুলো আমরা নির্বাচন করব, আমরা বারবার সুইচ করব না। মনে করেন শেয়ার এদিকে আছে, প্রতিদিন আমাদের একটা দুইটা তিনটা চারটা করে স্টক হোল্ডেড হয়। আমরা যদি আমাদের লসের শেয়ার সেল করে দিয়ে যেই শেয়ারটা হোল্ড হয়েছে প্রতিদিন স্টক সুইচ করি সেক্টর সুইচ করতে থাকি, তাহলে কি হয়, আমরা দিন শেষে জিরো রেজাল্ট আমাদের হয়। সেই জন্য আমি বলছি কিছু সিলেক্টিভ স্টক, কীরকম মনে করেন আমরা যদি সেক্টরের দিকে তাকাই, আমরা এই চার্টে আমরা সেক্টর দেখছিলাম, মনে করেন টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এইরকম এখান থেকে প্রথম সারির 4-5টা স্টক আমরা নির্বাচন করব। টেক্সটাইল সেক্টর থেকে একটা দুইটা, বা ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে একটা, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে একটা, লাইফ থেকে একটা, জেনারেল ইন্স্যুরেন্স থেকে একটা, এই রকম করে কয়েকটা সেক্টর থেকে কয়েকটা স্টক আমরা নির্বাচন করে রাখবো, যাতে করে আমরা সারা বছর এই কয়টা স্টকের মধ্যে থাকি। আমরা কখনোই হিউজ আজকে এটা কালকে এটা পরশুদিন এটা এইভাবে যাব না, রাইট। এখন আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখব, আমি আপনাদের বলছি এই যে এইটা হলো আমাদের রেজিস্ট্যান্স, এইখানে হাই উঠে শেয়ারটা পড়ে গেছে, আবার সে এখানে হাই উঠছে, হাই করে শেয়ারটা আবার পড়ে গেছে, তাহলে আমরা কি করি, আমরা এটাকে একটা এই হাই পয়েন্ট ধরে এটাকে আমরা একটা রেজিস্ট্যান্স মার্ক করে ফেলব। যদিও আমাদের এই রেজিস্ট্যান্স কোনো একটা সিঙ্গেল লাইন না, একটা জোন বলে, এই জোনটা ক্রিয়েট আমি এখন না করে দিলাম। জোন বলতে এইরকম একটা জোন আপনি ধরবেন যে এই জোনটা হলো আমাদের রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। বাট আমি এই টপ আর এই টপটাকে মিলিয়ে আমি এটাকে রেজিস্ট্যান্স আপনাকে ধরলাম। তাহলে আমি কি বলছি যে এই ক্যান্ডেলটা আমাদেরকে রেজিস্ট্যান্স হিট করাতে আমরা কি করব, আমাদের হোল্ডিংয়ের স্টক এই জায়গায় শেয়ারটা উপরে যাক বা না যাক, আমরা 50% শেয়ার বেচে দেব, মানে আমি 50% শেয়ার কিনে বেচে দিয়ে প্রফিট করে ফেলছি। তারপরে এই যে এখানে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপের জন্য সে ফিরে আসবে, আপনি জানেন। তাহলে এই গ্যাপটা সে পুরো টাচ করে না, যেমন এইখানে সে এই গ্যাপটা সে ফিল আপ করতে পরের দিনে আসছে, ডেফিনেটলি এই গ্যাপটা সে ফিল আপ করবে, কবে ফিল আপ করবে তা জানা নেই। তাহলে আমরা দেখব আমাদের সাপোর্ট কোথায় নেই, যেমন এই যে আরএসআই এখানে এসে সাইডে এসে আরএসআই কিন্তু সাপোর্ট নিয়ে ফেলছে, 1 2 3 4 5, এই 5 ক্যান্ডেল আমরা বুঝলাম সাপোর্ট নিছে। এবং এই ক্যান্ডেলটা আমাদের এই যে এই ক্যান্ডেলটা একটা হোল্ডেড ক্যান্ডেল আমাদের বোঝাইছে শেয়ারটা আর নিচে যেতে চায় না। তাহলে যেই 50% আমরা সেল করছিলাম, এইখানে ওই 50%-এর 50%, মনে করেন আপনার 10,000 শেয়ার ছিল, এখানে 5,000 শেয়ার সেল করছেন, আপনি এই জায়গায় এই হোল্ডেড প্রাইসে বা এই হাই প্রাইসে আপনি 2,500 শেয়ার কিনে নেবেন। কিনে নেওয়ার পরে যখন এই হাইটা ব্রেক করবে, বাকি 2,500 শেয়ার আপনি কিনে নেবেন। তাহলে কি হলো, আপনার 2,500 শেয়ার আপনি কম দামে পাইলেন। কতটুকু কম দামে পাইলেন, মনে করেন এখান থেকে আপনি শেয়ারটা বেচে আপনি এইখানে যদি কিনেন তাহলে 14% নিচে কিনলেন, আর যেহেতু 14% নিচে কিনতে পারেন না, এখানে কিনলেন, তারপরও আপনি শিওর হইলেন যে শেয়ারটা উপরে যাবে। আমি হলে এই জায়গায় কিনতাম। এখন দেখা গেল গতকালকেও মানে বৃহস্পতিবার হোল্ডেড দিয়েছে, তার মানে শেয়ারটা উপরে যাবে ডেফিনেটলি। পরবর্তী মুভ কত, আমি বলছি 215 টাকা, এইটা হলো পরবর্তী মুভ। ওই ভিডিওতেই আমি বলছি, এই ভিডিওতে আপনি পাবেন। ইভেন আমি এইটা নিয়ে ভিডিও আমি আরও কয়েকটা ভিডিও বানাইছি, তারপরে এই যে রহিম টেক্সটাইল নিয়ে 25 জুন ভিডিও বানাইছি, তারপর লাস্ট বানাইছি 8 জুলাই, 25 জুন, তারপর 8 জুলাই, 22, 25, 8 জুলাই। তাহলে কি হচ্ছে, আমি ওগুলি আপডেট আপনাকে দিচ্ছি। তাহলে এইভাবে যদি জানেন, শুধু কি এইটা মনে করেন পরবর্তী স্টক এই যে হামিটা আমাদের হোল্ডেড দিচ্ছে গতকালকে মানে বৃহস্পতিবারে, হামিটা নিয়েও আমি আপনাদের এই দিকে মনে হয় ভিডিও বানাইছিলাম যে এই যে রেজিস্ট্যান্স এটা ব্রেক করতে পারলে শেয়ার আমাদের এই জায়গায় যাবে। তাহলে
এবং এই যে একটা রেজিস্ট্যান্স জোন ড্র করে দিছিলাম আপনারা মনে নাই, এই রেজিস্ট্যান্স জোনে সে ফেল করছে, এই শেয়ারটা এখান থেকে পড়ে এসে এখানে ফেল করছে। তো ধরেন আমরা যারা এই জায়গায় শেয়ার কিনছি, যদি আমরা এই জায়গায় শেয়ারটা সেল করে দিই, এইটাকে আমরা রেজিস্ট্যান্স কিভাবে কাউন্ট করব? এই যে একটা টপ, এইটা হলো একটা রেজিস্ট্যান্স জোনের কথা যেটা বলছি। ধরুন আপনি এইভাবে রেজিস্ট্যান্স জোনটা ড্র করবেন, এই যে এই বক্স নেবেন, এই যে একটা লাল ক্যান্ডেল সর্বোচ্চ যেটা গেছে এইটা হলো আমাদের রেজিস্ট্যান্স জোন। যেহেতু আমি একটু সাদা করে দিই তাহলে একটু বুঝতে একটু বেশি সুবিধা হবে, হ্যাঁ আপনাদের। তাহলে এই যে এই ক্যান্ডেলটায় আমাদের কি করলো, এই যে বুলিশ ক্যান্ডেলটা এইটাই আমাদেরকে রেজিস্ট্যান্স টাচ করছে, পরবর্তী দিনে লাল হয়েছে, এরপর একটা গ্যাপ আপ ওপেন হয়ে সেইখানে হয়েছে। তার মানে আমাদের এই জায়গায় 50% শেয়ার সেল করে দিতে হবে। সেল করে দিয়ে আসার পরে সে এইটুক পর্যন্ত আসার পরে সে সাপোর্ট নিচ্ছে। কোথায় সাপোর্ট নিচ্ছে? এই যে এই জায়গায় সাপোর্ট নিচ্ছে। কিভাবে সাপোর্ট নিচ্ছে? এইটা ছিল তার সাপোর্ট কাম রেজিস্ট্যান্স। যেহেতু সাপোর্ট একটা জোন হয়, তাহলে আমরা এই সাপোর্টটা এইখান থেকে ড্র করব, এই যে এইটা থেকে এইটা পর্যন্ত, হ্যাঁ এইখান থেকে আমরা ড্র করব। ড্র করে যদি আমরা যাই, দেখেন শেয়ারটা এইটুক পর্যন্ত আসার পরে সে কিন্তু উঠে গেছে। তাহলে আমরা যে 50% এখানে সেল করছি, আমরা এই এলাকায় আমরা এই সে 50% কিনে নেব, এইখানে কিনবো, এখানে কিনবো, এখানে কিনব। তারপরে আমি এই যে এই রেজিস্ট্যান্সটা একে আমরা লেটেস্ট আপনাদের এই দিকে আমরা ভিডিওটা বানাইছিলাম যে এইখান থেকে যদি পার করতে পারে তাহলে শেয়ারটা এই লেভেলে যাবে, কত? 190 টাকা। তাহলে কি হলো, সে এই রেজিস্ট্যান্সটা পার করতে পারে নাই। আমরা যে 50% এখানে ছাড়ছি, এই 50% এখানে সেল করে নেব। এর প্রথমবার আমরা কি বলছি যে টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলছি। এখন দ্বিতীয় স্টকটা হলো মিসলিনিয়াস, হামি হলো মিসলিনিয়াস। তাহলে যদি আমরা হামি সিলেকশন করে থাকি, তাহলে এইখানে যাওয়ার পরে এই রেজিস্ট্যান্সটা নতুন রেজিস্ট্যান্স সে ব্রেক করতে পারেন। এইখানে আবার যেই 50% এখানে সেল করছি, এই 50% এই জায়গায় আমরা সেল করে দিব। আমাদের মূল কোয়ান্টিটি কিন্তু এখানে 50% রয়েছে। তারপরে সে আবার কি করছে, আমাদের নতুন সাপোর্ট জোন আমরা এইটাকে ড্র করব, এই সাপোর্ট জোন। দেখেন এই সাপোর্ট জোনে সে আবার এসে সে এই যে লাস্ট দিন একটা হোল্ডেড ক্যান্ডেল দিছে। তার মানে এইখানে যে 50% সেল করছি, এই জায়গায় এসে 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেলে আমরা এটা কিনে নেব। কিনে নিলে কি করবে, আমাদের রেজিস্ট্যান্স কিন্তু আবার নতুন একটা রেজিস্ট্যান্স হয়ে আছে, এই যে লাল ক্যান্ডেলটা। ঠিক আছে, আমরা এই লাল ক্যান্ডেলটাকে রেজিস্ট্যান্স ধরতে পারি, অথবা আমাদের এই যে সবচেয়ে বড় যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকেও আমরা রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট করতে পারি। তাহলে যদি এইটা পার করে, তাহলেই আমরা শুধুমাত্র এই পর্যন্ত আমরা এটাকে কল্পনা করতে পারবো। তার ভিতরও আমাদের রেজিস্ট্যান্স আছে, বাট আপাতত আমাদের টার্গেট হবে এটা এই পর্যন্ত যাবে। এইখানে গিয়েও সে পড়ে যেতে পারে, আর যদি এইখান পর্যন্ত গিয়ে সে পড়ে যায়, শেয়ারটা আবার সে নিচে আসবে এবং লোয়ার লো করার সম্ভাবনা তৈরি হবে। তাহলে এই জায়গায় যদি যায়, তাহলে গিয়ে যদি পড়ে যায়, তাহলে আমরা পুরো শেয়ারটা ছেড়ে দিব। এইখানে যে 50% শেয়ারটা ছিল এবং এইখানে আবার 50% কিনলাম, 100%, এইখানে যা যদি শেয়ারটা না টিকতে পারে, তাহলে আমরা শেয়ারটা সেল করে দেব। এবং এই ক্যান্ডেলটা দিয়ে বোঝায় এটা একটা বেয়ারিশ ফ্লিপ প্যাটার্ন হয়েছে। বেয়ারিশ ফ্লিপ প্যাটার্ন হলো একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল এবং আপ ট্রেন্ড ক্যান্ডেল। ঠিক আছে, এটা নিয়ে বিস্তরভাবে আমি বলতে চাই না আপাতত। আপনারা যদি চান যে বেয়ারিশ ফ্লিপ কিভাবে কাজ করে, কিভাবে এন্ট্রি, সেই ব্যাপারে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। তাহলে কি হলো, এটা আমাদের এখন রেজিস্ট্যান্স হলো এই জায়গা থেকে যদি উপরে যায়, তাহলে আমরা ওই যে 190 টাকা টার্গেট ধরবো, আর যদি এখান থেকে পড়ে যায় তাহলে পুরো শেয়ার আমরা বেচে দিব। তাহলে এই যে ক্রাইটেরিয়া। পরবর্তীতে আরেকটা স্টকের কাছে আসি, এটা হলো হাক্কানি পালস হলো পেপার সেক্টরের, তাই না? পেপার সেক্টরে মনে করেন হাক্কানি পাল্প আপনি এইখানে কিনছেন, বা এই যেটা একটা আমাদের অ্যাকুমুলেশন জোন।
কোনটা আমাদের এইটা ছিল অ্যাকুমুলেশন জোন। এই জোন এই ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে যখন উঠছে আমরা এই জায়গাতেই কিনছি। কেনার পরে আমরা এই জায়গায় সেল করব। কিভাবে সেল করব? আমরা যে বলছি যে আমাদের সাপ্লাই জোন খুঁজতে হবে, তাহলে আমরা এটাকে আমরা একটা জোন ধরি। হ্যাঁ, এটা দেখেন, এই যে জোনটা ড্র করলাম, যদি পিছন দিকেও আসে তারপরে দেখব, দেখেন এটা একটা রেজিস্ট্যান্স করার পরে নিচে এসে সে কিন্তু এটাকে ব্রেক দিতে পারে না, আবার এসে সে এটা আবারও ব্রেক দিতে পারে না। তার মানে এটা মিলে একটা ডাবল টপ প্যাটার্ন হচ্ছে। ডাবল টপ প্যাটার্ন মানে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তার মানে সে আপ ট্রেন্ডে ছিল, সে ডাউন ট্রেন্ডে চলে আসে, আবার এখানে এসে আবার সে উঠলো, আবার উঠে সে আবার নিচে নেমে আবার উঠেও ব্রেক দিতে পারে। এখানে আরেকটা ডাবল টপ প্যাটার্ন করছে। তাহলে আমরা যদি এইখানে কিনতাম, এখানে সেল দিতাম, এইখানে আবার কিনতাম, এইখানে সেল দিতাম, আবার এইদিকে কিনবো, এইদিকে সেল দিব। এখন আপনি বলতে পারেন যে উপরে বেচবো, নিচে কিভাবে কিনবো? এই যে এইটা আমাদের ডিমান্ড জোন, এটা আপনি এইভাবে ডিমান্ড জোন তৈরি করবেন। আমি ওখানে 15% 50% এখানে বেঁচে আসছি, এইখানে মনে করেন কিনতে পারি না, দরকার না, উঠে গেছে, উঠে যাওয়ার পরে যাক আমার তো 50% আসছে, যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে চলে যাইতো তাহলে যাইতো, গেলেও যাক, সমস্যা না, আমার 50% রয়েছে, আমি কিন্তু শেষ করি নাই আমার কোয়ান্টিটি, ফুল এখানে ইয়ে করে দেয় না। তার মানে এটা উঠে গেলে আমার 50% দিয়ে আমি কন্টিনিউ করব। তাহলে এখানে আমি এই সাপোর্টে এসে আমি আস্তে আস্তে কিনবো। যে 50% সেল করছিলাম এখানে আস্তে আস্তে কিনতে থাকবো। 1 2 3 4 দিনে কিনে আমি কিন্তু আপনাদের বলি কোনো শেয়ারই একবারে ফুল কোয়ান্টিটি কিনবে না। আপনার যদি 10,000 শেয়ার কিনতে মন চায়, প্রথম দিন 5,000 শেয়ার 2,500 শেয়ার কিনবেন, পরের দিন 2,500 শেয়ার কিনবেন, তারপরের দিন আরও 2,500 শেয়ার কিনবেন, এইভাবে 3 4 5 দিনে আপনি শেয়ার কিনবেন। ঠিক আছে, এখানে সেল করলেন, পরে আসলো আবার সে এই জায়গায় সে আসে নাই, আমরা চলে আসব, আমরা কিনবো না। দেখেন এই জায়গায় আসছে, আসার পরে মনে করেন আমরা কিনলাম, কেনার পরে সে উঠলো, উঠে কিন্তু সে আর কন্টিনিউ করতে পারে, ব্রেকডাউন করছে, তার মানে আমরা এই জায়গায় স্টপ লস নিয়ে নিব। নেওয়ার পরে এইভাবে এখন ব্যাপার হলো সে কিন্তু নিচেই নামছে, ফাইনালি কি করলো, শেয়ারটা এখন একটা আপ ট্রেন্ড দেখাচ্ছে। এই যে আমরা একটা অ্যাকুমুলেশন জোন, আমরা কোনো একদিন আপনাদের এটার ভিডিও দিচ্ছি, হাক্কানি পালসে 62 টাকার উপরে গেলে আমরা কিনবো। সেটা কবে চলেন দেখি। দেখেন 17ই জুন ভিডিও বানাইছে, 8ই জুলাই ভিডিও বানাইছে এই হাক্কানি পাল্প নিয়ে। দেখেন হাক্কানি পাল্পের লাগে বিপিপিএল আছে, বিএসআরএম স্টিল আছে, এগুলিকে আপনাদের প্রফিট দিচ্ছে, ডেফিনেটলি প্রফিট দিচ্ছে। তারপরে এখানে কি বানাইছি দেখেন, তমিজ টেক্সটাইল আপনাদের প্রফিট দিয়েই যাচ্ছে। তারপরে নাবনা সিএনজি, এইটা সাইড হয়ে যে আছে, এইটা বড় ধরনের একটা আপনাকে প্রফিট দিবে, আজকেও বলে রাখি বড় ধরনের প্রফিট দিবে। টেকনোট্রাক দেখেন কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে, 30% 35% প্রফিট দিচ্ছে। স্টাইল ক্রাফট এখনও প্রফিট দেওয়ার জন্য একবার মুখে আছে। জিকিউ বলপেন কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে চিন্তা করেন, আপনি খুঁজে দেখেন কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে। আপনার কত এরকম দেয় না, এই রহিম ট্যাক্সের কথা তো বললামই, এই হাক্কানি পাল্প, এই কপার টেক ভালোভাবে প্রফিট দেয় না, কিন্তু প্রফিট দিতে প্রস্তুত আছে। আনোয়ার গ্যালভানাইজিং অবশ্যই মেলা প্রফিট দিচ্ছে। আজকের সকালে দুপুরের যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওতে আমি বলছি আনোয়ার গ্যালভানাইজিং এই 7 দিনে আমি কতটুকু টাকা প্রফিট করছি। নাবানা ফার্মা সেও প্রফিট দিতে প্রস্তুত, প্রফিট দিয়ে যাচ্ছে। মিরাক্কেল, এই যে সাবকো স্পিন দেখলেন, মিরাক্কেল, সাবকো স্পিন, তারপরে কি আছে দেখেন, এখানে দেখবেন শেফার্ড, তারপরে শেফার্ড আছে। ঠিক আছে, এই যে ভিডিওগুলি আমি আপনাদের সাথে আলোচনা করছি, এগুলি ফলপ্রসূ আলোচনা কিনা আপনারা একটু চেক করে দেখবেন, তাহলে বুঝবেন যে কেন স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলের সাথে আপনারা থাকবেন। ঠিক আছে, এই 3টা উদাহরণ আপনাদের দিলাম, দিলে আপনারা বুঝলেন যে কিভাবে প্রফিট করতে হয়। তাহলে এই নিয়মগুলো যদি মানেন, তাহলে আপনার বছরে পোর্টফোলিও দ্বিগুণ না আরও বেশি হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই যে বিগত 15 বছরে মার্কেট তো একটানা ডাউন ছিল, সেই ডাউন ট্রেন্ডে কি পোর্টফোলিও ডাবল করা সম্ভব? না, ডেফিনেটলি সম্ভব না। আমি এখন কথা বলতেছি আপনার আপ ট্রেন্ড বাজারে, যেহেতু বাজার আপ ট্রেন্ড, এখন আপনার পোর্টফোলিও ডাবল হতে বাধ্য।
ডাউন ট্রেন্ড বাজারে আপনার পোর্টফোলিওকে প্রোটেক্ট করতে হয়, ডিফেন্স করতে হয়। সেই জন্য আপনি কিভাবে ডিফেন্স করবেন সেই ব্যাপারগুলো আপনাকে শিখতে হবে। আর আমার চ্যানেলের সাথে যদি থাকেন ডে বাই প্রতিদিন আপনারা A to Z ভিডিও দেখেন, তাহলে আস্তে আস্তে এই ব্যাপারগুলো শিখে যাবেন। ইতিমধ্যেই অনেকে আমাকে ইনবক্স করে আমাকে থ্যাঙ্কস জানাচ্ছেন, প্রশংসা করছেন যে ভিডিওগুলি থেকে অনেক কিছু শিখতে পারছেন। আলহামদুলিল্লাহ যে আমি আপনাদের শেখাতে পারছি এবং আপনারা এতে হ্যাপি আছেন। তাহলে মূল কথা হলো যে আপনারা প্রতিটা সেক্টর থেকে, এই এতগুলি সেক্টর থেকে দরকার নেই। আপনারা দেখেন এই টেক্সটাইল নিয়ে আমি বলে আসছি অনেক দিন ধরে, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এখন বলতেছি লাইফ সেক্টর নিয়ে আর জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স। তার মানে এখন আপনাদের ফোকাস থাকতে হবে লাইফ ইন্স্যুরেন্স আর জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমি 6টা না 8টা লাইফের কথা বলছি। সেগুলি কি কি? ডেল্টা লাইফ, ম্যাগনা লাইফ, ন্যাশনাল লাইফ, তারপর পপুলার লাইফ, প্রগতি লাইফ, প্রাইম লাইফ, রূপালী লাইফ আর সন্ধানী লাইফ। এই যে 8টা লাইফ ইন্স্যুরেন্সের আপনাদের অ্যানালাইসিস দিছি। এই 8টা লাইফ ইন্স্যুরেন্স থেকে যার যেটা পছন্দ হয়, টেকনিক্যালি যেটা সাপোর্ট জোনে আছে বা ব্রেকআউট জোনে আছে, সেই ব্যাপারগুলি বিবেচনা করে ওখান থেকে একটা স্টক নির্বাচন করবেন। জেনারেল ইন্স্যুরেন্স থেকে একটা স্টক নির্বাচন করবেন। টেক্সটাইল সেক্টর থেকে একাধিক স্টক নির্বাচন করবেন। কেন? এখন নতুন করে আমাদের ট্রাম্প, যাকে আমরা একটু অন্য মস্তিষ্কের বুঝি, সে ইন্ডিয়ার ওপরে ট্যারিফ দ্বিগুণ করে ফেলছে। তাতে কি হয়েছে? ইন্ডিয়ার কিছু অর্ডার এখানে চলে আসবে। ইন্ডিয়াতে যে বিদেশিরা অন্যান্যরা ইন্ডাস্ট্রি করছিল, তারা শিফট করে বাংলাদেশে চলে আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কিন্তু 100% তো বলা যায় না। বাট দীর্ঘ কয়েক মাস ধরে টেক্সটাইল সেক্টর নিয়ে আপনাদের বারবার আপডেট দিয়ে যাচ্ছি। আপনারা যারা স্টক মার্কেট রাইটক্লিক চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই অবগত আছেন। সো এটাকে বেশি প্রাধান্য দেন। ফার্মাসিউটিক্যাল সেক্টর কেন বাংলাদেশে এত জনপ্রিয় বা বিশ্বে এত জনপ্রিয় সেটা বলছি। বিশ্বের অনেক দেশ বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের প্রশংসা করে, তারা বাংলাদেশ থেকে ঔষধ নেয়। সেই জন্য এইটাও অনেক সম্ভাবনাময় একটা খাত। ইঞ্জিনিয়ারিং সেক্টর, ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো খাত। এতদিন ধরে ইঞ্জিনিয়ারিং সেক্টর যেভাবে পড়তে তলানিতে আসছে, এখন অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেক্টর উপরে ওঠার সময় আসছে। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে থেকে অনেকগুলি শেয়ারই আমি আপনাদের দিয়েছি এবং আপনারা এগুলি থেকে প্রফিট পাইছেন, আমি নিজেও পাইছি। যেমন আজকে তো দেখাইলাম, আনোয়ারের কথা বললাম। আনোয়ার থেকে এখনও আমার কাছে হিউজ পরিমাণ আনোয়ার আছে এবং সেগুলি আমি কি করছি? নেটিং করছি। যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম যে নেটিং করতে হবে, উপরে নিচে কিনতে হবে, উপরে বেচতে হবে, আবার কারেকশনে আসলে আবার নিচে কিনতে হবে, আবার উপরে বেচতে হবে। এইভাবে করে যেতে হবে। আপনাকে কেউ বলবে ভাই আনোয়ার 125 টাকা যাবে, ঠিক আছে যাবে, অসুবিধা কি? আমি যদি আনোয়ার 75 টাকা বিক্রি করে আমি যদি 68 টাকায় কিনতে পারি, অসুবিধা কি? 75 টাকায় আমি 50% বেচে দিব। 68 টাকায় আসলে আবার আমি সেই 50% আমি কিনে নেব। ডেফিনেটলি আমি তাই করি। এই 73, 74 এই লেভেল, 75 এই লেভেলে আমি মেরে আবার নিচে আসলে আমি কিনি। তো এইরকম এই যে নাভানা ফার্মা আমার কোটে আসছে, আমি নাভানা ফার্মা নেটিং করি। নেটিং করে আমি প্রফিটটা ঘরে তুলে নিই। তো এইভাবে আপনাদের বিচক্ষণ হতে হবে কীভাবে নেটিং করতে হয়। নেটিং করে আপনার লসগুলি রিকভারি করবেন। আমার ভিডিওগুলি দেখবেন। আমি ডে বাই ডে আপনারা যত বেশি দেখবেন তত বেশি আমি উৎফুল্ল হয়ে আগ্রহী হলে আমার যে মেথডগুলি, কিভাবে আমি স্টক অ্যানালাইসিস করি, কিভাবে আমি প্রফিট টেক করি, এগুলি সব আপনারা জানতে পারবেন। সব সিক্রেট আপনাদের বলে দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো অবশ্যই লাগবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ডেফিনেটলি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে কি হয়? আমার একটু উপকার হয় ভাই। ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপ আছে না, যেখানে শেয়ার করলে অটো অ্যাপ্রুভ হয়, সেই গ্রুপগুলিতে শেয়ার করবেন।
যেগুলি প্রাইভেট গ্রুপ সেই গ্রুপগুলিতে করবেন না। প্রাইভেট গ্রুপগুলিতে করলে কি হয়, অ্যাপ্রুভ করে না আর আপনাকে নেগেটিভ ভাবে দেখবে, হয়তো গ্রুপ থেকে রিমুভ করে দিবে। আর আমার কারণে আপনি একটা গ্রুপ থেকে রিমুভ হয়ে যান, সেটা আমি চাই না। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আপনার শেয়ার করা দরকার নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি, পার্সোনাল গ্রুপগুলি, এতে ইগো প্রবলেম থাকে, ওই অ্যাডমিনরা রিমুভ করে দেয়। আমিও করে দিই, আমার গ্রুপ আছে, আমিও অন্য কারো চ্যানেলের ভিডিও আমার গ্রুপে শেয়ার করলে ওই ভদ্রলোককে আমিও রিমুভ করে দিই। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার ভিডিও দেওয়ার দরকার নাই, শেয়ার দেওয়ার দরকার নেই। আপনার ফেসবুকের পাবলিক গ্রুপ যেগুলিতে অটো অ্যাপ্রুভ হয় ওই গ্রুপগুলিতে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।